আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গল্পে গল্পে বাবা মার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভালো আছে পৃথিবীর সকল বাবা মা। প্রিয় দর্শক, আজ আমাদের চ্যানেলে বাবা মাকে নিয়ে স্মৃতিচারণ করার জন্য আমরা একজন ভাইকে পেয়েছি, যিনি পেশায় একজন চাকরিজীবী মানুষ। তো তিনি তার বাবা মাকে হারিয়েছেন। একজন এতিম মানুষ বলতে পারেন। আমরা এমন একজন অসহায় এতিম ভাইকে পেয়েছি, যিনি আজ আপনাদেরকে তার বাবা মার সাথে তার নিবিড় কিছু সম্পর্কের, নিবিড় বন্ধনের কিছু স্মৃতি আপনাদেরকে বলবেন। আমরা চলে যাচ্ছি আমাদের সেই প্রিয় ভাই তানভীর ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম তানভীর ভাই, আসসালাম জি। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনি আমাদের চ্যানেলে আসছেন, এর জন্য আপনাকে মোবারকবাদ জানাই। তো আমাদের দর্শকদের জন্য আপনাকেও ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আপনি আমাদের দর্শকদের জন্য আপনার বাবা মার সাথে আপনার জীবনের সবচেয়ে নিবিড়তম কিছু মুহূর্তের কথা দর্শকদের বলবেন। আশা করি আমাদের দর্শকদেরও ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমার বাবা আমার জন্মের 2.5 বছর বয়সে মারা গেছে। খুব ছোটবেলা। খুব ছোটবেলা। আমার বাবার ব্যাপারে আমি অতটা স্মৃতিচারণ করতে পারবো না। তবু আমার মা, আমার দাদাদের কাছ থেকে যতটুকু শুনেছি যে আমার বাবা, মানে আমার 3 বোনের পর 4 বোনের পর আমি ছেলে। বাবা সাধারণত কোনো সন্তানদেরকে নাকি তুলে নিতেন না, এরকম, মানে এরকম প্র্যাকটিস ছিল। সে ডাকতো না, বাবা তার মা বাবার সামনে বাবা বাবা বলে এরকম ডাকতেন না। মানে সে একটু আলাদা গ্রামের কনজারভেটিভ ফ্যামিলির মধ্যে যেটা ছিল, মা বাবার সামনে সন্তানকে সে বাবা বলে ডাকবে বা তুলে নেবে, এরকম একটা প্র্যাকটিস ছিল না। যেহেতু তার ভিন্ন প্রকৃতির মানুষ ছিলেন আর কি। যেহেতু তার 4 ছেলের পরে একটা ছেলে ছিলাম না, আমার আগে একটা ভাই ছিল, তাকে সে সে মারা যায়, যার জন্য আমার প্রতি তার হয়তো সিম্পিতি বেশি ছিল। সে হয়তো আমাকে অনেক সময় কোলে নিত। আর আমি যখন বয়স 2.5 বছর তখন আমার বাবা মারা যায়। আর সাধারণত আমি নাকি আমার বাবাকে বলতাম যে আমাকে সুন্দর পয়সা দাও। সুন্দর পয়সা বলতে বোঝাই তখন নাকি মাছ, মানে পয়সা আটানা বা চায়নার মধ্যে নাকি মাছ থাকতো, এরকম কিছু পয়সা দিত আমাকে আইনে, বা দেখতাম আমি ওটা নিয়ে খেলাধুলা করতাম। এতটুকু আমার অ্যাকচুয়ালি ওগুলো আমার শোনা কথা, কিন্তু আমার নিজের ওরকম মনে কোনো পড়ার মতো মনে কোনো করে স্মৃতি কোনো নেই। স্মৃতি নাই। তাই বাবার বেদনা, আসলে বাবা যে কি সেটা আমি হয়তো ওরকম মানে মিস করছি, বাট কিন্তু আমার এক কাকা ছিল, সে ওটা রিকভারি করে ফেলছে। তার সন্তান ছিল না, সে তাকে আমরা বাবা বলে ডাকতাম। তার যেহেতু সন্তান ছিল না, আমরা তাকে বাবা ডাকতাম। তার জন্য বাবা আছে না নাই বা মারা গেছে এটার উপলব্ধি করার সুযোগ উপলব্ধি হয়। ছিল না। যখন বড় হয়েছে তখন হয়তো বুঝতে পারতেছি। তাও যে বাবা নাই সেটা আমি বুঝতে পারছি যে আমি যখন 6-এ একটা স্কুলে গিয়ে নাম লেখাই, আমি আমার কাকার নামে বলি, কিন্তু আমার টিচার জানে যে আমার বাবার নাম অ্যাকচুয়ালি এটা। আচ্ছা, তখন থেকে আমি রিয়েলাইজ করি যে আমার বাবাও নেই, আবার কাকাও নেই। খুবই খুবই বাবার ব্যাপারে এতটুকুই আমি, মানে এই ধারণা আছে। আর মা যেহেতু মা কষ্ট করে আমাদেরকে বড় করছে, যেহেতু বাবা আমার 2.5 বছর বয়সে মারা গেছে। পরে আমার একটা বোন ছিল 6 ইয়ার ও 6 মান্থের, মানে যখন বাবা মারা যায়। তা মাত্র 6 মাস। 6 মাস তখন সে মারা যায়। সে একটা সড়ক দুর্ঘটনায়, মানে ট্রেনের দুর্ঘটনায় মারা যায় মক্কাতে এখানে। ততটুকুই মানে জানা। কিন্তু আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে সার্ভাইভ করে বড় করছে। মানুষ অনেক সময় মামা টামা তাহলে আমার জানা আপনাদের আছে। মানে আপনার জীবনের অধিকাংশ স্মৃতি আপনার মাকে নিয়ে। রাইট। অনেক সময় হয়তো কি আমার মাকে নাকি আমার মামারা নিয়ে যেতে চাইতো, তাকে বিয়ে সাথে দিবে বা আমার দিকে তাকায় সেখানেও থাকবে, এরকম এগুলো পরের কথা। আপনি তো আপনার বাবা মায়ের বড় সন্তানে ছিলেন। না, আমার 3 বোন, 2 বোন বড়, আমি হচ্ছে 3 নম্বর, আর 4 নম্বর হচ্ছে আর একটা বোন। আচ্ছা, তা আমার 2.5 বছর বয়স, আমার বোন হয়তো 7-8 বছর বা 5-6 বছর বয়স হবে মেবি, জানি না মায়ের সঠিক। বয়স সেক্ষেত্রে খুব বেশি হওয়ার বেশি কথা দুই না। আড়াই বছর ডিফারেন্স হইতে পারে। বড় বোনটা একটু বেশি বয়সের, মানে তার মধ্যে একটা আমার ভাই মারা গেছে, একটা বোনও মারা গেছে, যার জন্য আমি একটু ডিস্টেন্সে ছিলাম, আচ্ছা, একটু দূরত্বে ছিলাম। তো বেশিরভাগ আমার মায়ের কেন্দ্রিকই আমাদের বড় বড় হয়ে ওঠা, মানে মা কেন্দ্রিকই আমাদের বেড়ে ওঠা। মা বলতে মা, বাবা বলতে আমার কাকাই ছিল বাবা। সাধারণত আমরা কষ্ট করে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, ওরকম, মানে আমরা হয়তো কষ্ট করেই বড় হয়েছি, কিন্তু সেই কষ্টের পুরোটাই সাক্ষী ছিল আমার মা।
বাবা যখন মারা যায় তখন আমাদের সাধারণত তেমন কোনো গ্রামে থাকি আমরা, তখন তেমন কোনো ইনকাম বা গ্রামের জমি চাষ এসব দিয়ে তো চলে না। তা আমাদের দেখা যাবে কাকাই হয়তো সংসারটা চালাইতো। অনেক সময় সে ঢাকা থাকতো, জব করতো, টাকা পাঠাইতো। আগে গ্রাম কেন্দ্রিক অনেক টাকা পয়সা টাইম মতো পাঠাইছে, মানে 15 দিন পরেও টাকা আসে না। আগে তো মানুষের হাতে দিত, চিঠি দিত, এরকম একটা সিস্টেম। আমাদের অনেক সময় কষ্ট করেই চলছে, কষ্টের মধ্যে বেড়ে ওঠা। আর আমি যখন গ্রাম, মানে আমার মায়ের সাথে শৈশবটা পুরোটাই কেটেছে সব। যখন আমি মানে আপনার বাবার মৃত্যুর পর থেকে আপনি কি আপনার মাকে ছাড়া থেকেছেন কখনো যতদিন মা বেঁচে ছিলেন? যে ছিলাম সেটা একটু পরে, মানে মায়ের সাথেই ছিলাম যখন আমি গ্রামে পড়ি, গ্রামে পড়াশোনা করি। 9-এ যখন ভর্তি হই ঢাকায় এসে, তখন আমার মায়ের থেকে ডিস্টেন্স চলে যায়, মানে মায়ের থেকে একটু দূরে চলে আসি ঢাকা শহরে। মার কাছে বড় হওয়া মানে ওই থেকে মায়ের কাছে দূরত্ব ছিল। মা থাকতো গ্রামে আর আমি থাকতাম শহরে। শহরে থাকতাম আমার চাচা চাচির সাথে। তাদের সন্তান ছিল না বোধহয়, আমাদেরকে সন্তানের মতন করে লালন পালন করছে, সে আমার ছোট বোনকে। তাই মায়ের দূরত্বটা তখন খুব কাছ থেকে উপলব্ধি করতাম। তখন হয়তো গ্রামে চিঠি দিতাম, চিঠি হয়তো পাইতো বা পাইতো না, মানুষের খবর দিলে তখন আমাদের গ্রামের মানুষগুলো সাধারণত মহাখালী বা বাড্ডা, কোথাও মিরপুর, এরকম দূর জায়গায় থাকতো। তাই মানুষের সাথে খবর, চিঠি, জানা শোনা, দেখা যায় একজন মানুষ গ্রামে মারা গেল আমরা 1 সপ্তাহ পর খবর শুনতাম। রাইট। আর কোনো মাধ্যম ছিল না, চিঠি বা মানুষের মুখের কথা। যোগাযোগ। তো মার সাথে ওরকম যোগাযোগ ছিল না, ফোনও ছিল না। অনেক সময় অনেক লং টাইম গ্যাপ হয়ে যেত, মায়ের আপডেট পেতাম না। হয়তো আমরা মিরপুর থাকতাম, মহাখালী আসলে হয়তো মানুষের দেখা হইলে আমার মায়ের সাথে দেখা হয়েছিল, জিজ্ঞেস করে আমার ছেলেটাকে দেখা হইলে বইলো সে যেন ঠিক মতো পড়াশোনা করে, রাস্তাঘাটে না ঘুরে, এরকম কথা বলতো। বলতো যারা আমাদের সিনিয়র, হয়তো কাকা সম্পর্কে, বড় ভাই সম্পর্কে, গ্রামের মানুষ। তাই সাধারণত যখন মায়ের সবচেয়ে খারাপ লাগতো, আমি যখন গ্রাম থেকে, শহর থেকে গ্রামে যেতাম, মা তো সাধারণত মনে রাখতো যে আমার ছেলে আসবে, হয়তো এরকম নির্দিষ্ট তারিখ একটা, ওই কেন্দ্রিক সে দেখা যায় বাড়িঘর, মনে করেন যতটুকু পয় পরিষ্কার করে রাখা, কোনো কিছু মাছ টাছ বা কোনো কিছু কিনে রাখা সে রাখতো, জিয়ে রাখতো, মানে জিয়াল মাছ যেগুলো থাকে এরকম রাখতো। আর তখন আমরা যাইতাম, দেখা যায় অনেক দূর থেকে আমাদের গ্রামের যে আমার মা রাস্তায় আসতো আর যাইতো, যে আমার ছেলে আসবে হয়তো গ্রাম থেকে, আমরা লঞ্চে নেমে হেঁটে যাইতাম। তো দেখা যায় ক্ষেতের মধ্যে দিয়ে, অনেক মাঠের মধ্যে দিয়ে যেতাম, তখন অনেক দূর থেকেই দেখা যেত। দেখা যায় মা সকাল থেকে বারবার রাস্তায় আসে এবং মানে যায়, পত্রে বসে থাকতো। বসে আসে, আবার যায়, আবার আসে, আবার যায়, সেরকম আহ, করতে করতে অনেকটা সময় পার করে দিতে। হয়তো আগে লঞ্চে যেতাম, দেখা যায় আমরা সন্ধ্যার দিকে লঞ্চে উঠলাম, পরের দিন সন্ধ্যায় যেতাম, এরকম লং টাইম লঞ্চে থেকে আমাদের দেখা যায় খেয়ে না খেয়ে মে- মানে মা হয়তো যখন বুঝতে পারতো, বা আমরা 3-4 জন আরো মানুষজন ছিল, দূর থেকে দেখা যেত মার সামনে দেখা গাইতো, কুলে যখন দেখতো তখন কুলে ধরে আমাকে খুব আদর করতো আর কান্না করতো, বা চোখে পানি চলে আসতো, আমাদের সেম ছিল। এভাবে নিয়ে চলে যেত। তারপর মানে কোনো কথা নাই, কি খাবা, মানে অনেকগুলো খাবারের যত কিছু আছে সে সামনে দিত, সামর্থ্য অনুযায়ী। অনুযায়ী দিত, সেগুলো খাইতাম। ওই যে কয়দিন থাকতাম, তখন তো অত বড় না, আমি 9-এ পড়ি, তখন কত বছর, 13-14 বছর বয়সে। কিন্তু মা তো ঘরে ডাকতো, বাট আমরা তো ঘরে থাকতাম না, বাইরেই থাকতাম। তা মা চাইতো যে তার ছেলেটা সবসময় তার কাছে থাকুক, মানে আর দেশ থেকে আসছে, কিন্তু আমরা তো সন্তান, আসলে ছেলে, ওইটা বুঝতাম না উপলব্ধি, কিন্তু মায়ের ভালোবাসাটা বুঝতাম। বাট কাছে থাকা লাগবে বা কাছাকাছি থাকা উচিত ওইভাবে মাকে রিয়েলাইজ সময়, করতে পারতেন আর ওইটা কি। কখনো হয়ে ওঠে নাই। এই যে একটা মানুষের মানে উপলব্ধি, যে আসলে মা যেটা চাইতো সেটা বুঝতে অনেক সময় লেগেছে, কিন্তু আমি তখন এটা বুঝতে পারি নাই বিধায় এখন এইগুলো রিয়েলাইজ করি যে আসলে মা কি চাইছে আর আমরা কি করছি। সেই অনুভূতিগুলো যখন চলে আসে তখন খুব নিজেকে খুব অসহায়ের মতো লাগে, কাছ থেকে উপলব্ধি করি। তার চেয়ে বড় কথা হচ্ছে, মা তো মাই, তার উপলব্ধি মানুষকে বোঝানো যাবে না। আর আমি সন্তান হিসাবে হয়তো তখন বুঝি নাই, বাট এখন বুঝি। এখন বুঝলে তো আমার অ্যাকচুয়ালি আমার মা নাই। মা গত হয়েছেন কতদিন মা, আগে? মা মারা গেছে 2016। আমি ঢাকা মিরপুরে থাকি। মা ওই বছরই সেই ঈদে আসছে, বৈশাখ মাসের দিকে আসছে, বৈশাখ মাসের দিকে আসছে। ঈদটা আমার বড় বোনকে নিয়ে ঈদ টিদ করে আমার ছেলে 5-এ পরীক্ষা দেবে, জিএসসি না সরি পিএসসি পরীক্ষা দেবে 2016-এ। তখন মা আমার বোনকে নিয়ে আসছে,
লং টাইম সে এখানে ছিল। আচ্ছা। তারপরে আমার বোন চলে গেছে, ওরা বোন আসছে পরে, মা আসছে আগে। মা ঈদের আগে আসছে, আর বোন আসছে ঠিক পরীক্ষার শুরু হওয়ার আগে আগে, গ্রাম থেকে বড় মানে আমার ছেলের ফুপু। যখন সে আসে তখন মা প্রায় 6 মান্থের মতো আমাদের খুব কাছাকাছি সময় ছিল, অনেক ফ্যামিলির সাথে ছিল। তাহলে আমরা যেহেতু পরীক্ষা শেষ হইলে বাড়ি যাব, তখন মাকে নিয়ে যাব দেখে মা আর যায় না। আমরা ডিসেম্বরের লাস্টের দিকে, আমরা ডিসেম্বরের শুরুর দিকে আমরা চলে যাই, পরীক্ষা শেষ। তা তখন আমি, আমার বোন, আমার ফ্যামিলির সদস্য, আমার এক মেয়ে আছে, ছেলে একটা, আমরা 4 জন মিলে আমরা লঞ্চে চলে যাই। আমরা কি করি, ওখান থেকে লঞ্চে চলে যাই। আমরা আমাদের স্টেশনে না নেমে মা আর বোনকে নামাই দিয়ে আমরা কুয়াকাটা চলে যাই। কলকাতা। কুয়াকাটা, কুয়াকাটা, আচ্ছা। কুয়াকাটা চলে যাই। ওইখান থেকে আমরা প্রায়, আমাদের এক রিলেটিভও থাকে ওখানে, আমরা 5-6 দিন ছিলাম। ওইখান থেকে আমরা 5-6 দিন পর ব্যাক করি, মাকে দিয়ে আসি। মা আমার বোনের জামাই আর বোনকে নিয়ে মা চলে যায় এক স্টেশনে, যেখানে আমাদের আইলা একটা স্টেশন, ওখান নামে ওখান থেকে বাড়িতে নিয়ে যায়। তো মা থাকে গ্রাম, মানে মা চলে যায় বাড়িতে, আমরা কুয়াকাটা যাই। পরে অনেক 6 বা 7 দিন পর আমরা যখন কুয়াকাটাতে ফিরে আসি, তখন প্রথমেই আমাদের বোনের বাসা আসে, ওর স্টেশনটা কাছে, ওইখানে উঠি। তখন আমার মা ছিল। তা ওই সময় আমরা মায়ের কাছাকাছি, ওই সময় ওইখান থেকে আমি বাড়িতে এসে আবার 5-7 দিন ছিলাম। আর ওদের যেহেতু আমার সন্তানদের পরীক্ষা শেষ, ওরা একটু বেশি সময় থাকবে, আমি 5-7 দিন থেকে আবার ব্যাক করি আচ্ছা। ঢাকাতে, যে আমি পরে এসে তাকে নিয়ে যাব। আচ্ছা। তা মায়ের শেষ সময়টা ছিল, মানে মায়ের খুব কাছাকাছি সময় ছিলাম, মা বাড়ি ঘরে ছিলাম, যে আর তখন আম্মা খুব কাছাকাছি ছিলাম আমরা এই সময়টা। আমি যখন 5-7 দিনের গ্যাপে আবার ঢাকা চলে আসি, তখন ঠিক সেটা ছিল 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর ছিল 2016-এ। আমরা পরে আমি আবার 26-26শে ডিসেম্বরের দিকে হয়তো আবার বাড়িতে আমি ব্যাক করি ওদেরকে নিয়ে আসার জন্য। পুরো একটা মাসে আমরা গ্রামে থাকি। আর ছেলেমেয়ে যেহেতু পরীক্ষা শেষ, লং টাইম দিন পর ওরা গ্রামে গেছে। তখন আমি, শুক্রবার ছিল মেবি, আমি কি করলাম, যে বাজার থেকে ইলিশ মাছ কিনলাম, আর একটা ভাটি শাক। ভাটি ভাটি শাক একটা নতুন শাক, গ্রামে আমার মামা বলে এই শাকটা খুব মজা, ভাই তুমি কিনো, এটা মজা আছে, তুমি খাইতে, ভাটি শাক। আরো কিছু গ্রামের কিছু মাছ কিনলাম। শুক্রবার ছিল, আমার সন্তান, আমার ওয়াইফ সব ছিল ওর বোনের বাসায়, আর মা ছিল বাড়িতে। আমি আসবো, মা বাড়িতে ছিল। তা আমি কি করছি, ওইখান থেকে বাজারটা করে লাস্ট চলে গেছি আমাদের বাড়িতে। আর আচ্ছা। আমার ওয়াইফ, আমার সন্তান ছিল আমার বোনের বাড়িতে। আচ্ছা। তাই মা, আমি বাজার করে নিয়ে গেলাম, মা ওই শাক রানলো, ইলিশ মাছ রানলো, আরো হয়তো ট্যাংরা মাছ, শিং মাছ, এগুলো মিলানো একটা মাছ ছিল, এগুলো রান্না। তাই আমি, মানে আমার আমার লাস্ট মায়ের হাতের রান্না সেই শুক্রবার ছিল, ওইটা দুপুরে অনেকগুলো খাইলাম। আর ওয়াইফকে বললো, আমার ওয়াইফ ফোন দিল, তুমি কই, বাসায় এই দিয়ে খাই, যে বললো তাহলে আমাদের জন্য নিয়ে এসো। তখন ওইটা নিয়ে গেলাম, শুক্রবার গেলাম, লাস্টে শুক্রবার গেলাম ওইখানে দুপুরে খেয়ে, তারপরে ওইখানে আমার বোনের বাসায় গেলাম। মা হয় শুক্রবার বাসায় ছিল, শনিবার আমার বোনের বাসা আসছে। আর আমি রাত্রে ছিলাম না, বোনের বাসায় ছিলাম। শনিবার, রবিবার, সোমবার আমি চলে আসি ঢাকায়। আচ্ছা। এটা হচ্ছে মনে হয় 26 তারিখ বা 27 তারিখ ডিসেম্বর। চলে আসি মার, তখন একটু মায়ের ঠান্ডার সমস্যা, মানে কাশে, কাছাকাছি। আমি মনে করছি যে ঠান্ডা, নতুন শীত একটু বাড়ছে, পড়ছে হয়তো এই জন্য। কিন্তু লাস্ট যে কষ্টের, মানে সবচেয়ে কষ্টের ব্যথাটা ছিল এরকম, যে আমি যখন আসি গ্রাম থেকে, সাধারণত আমাকে মা ধরে কি পরে জানি একটা এখানে কামড়ের মতো দেয়, পিছনে কি বলে টলে জানি, আচ্ছা। সুরা টুরা হয়তো পরে এরকম দেয়। কিন্তু ওই দিন হয়েছে যখন আমি বাবার, মানে আমার বোনের বাড়ি দিয়ে, ওদের বোনের বাড়ি হচ্ছে একদম রাস্তার সাথে, মেইন রোডের সাথে। আচ্ছা। অটো নিয়ে আসছে, অটো যখন নিয়ে আসছে, সবাই অটোতে উঠছে, আমি আবার বের হয়েছে, আমার এক ফ্রেন্ড হঠাৎ করে আসতেছে, ক্রস করতেছে। আমি ওর সাথে কথা বলতে বলতে সামনে চলে গেছি, আমার মায়ের সাথে বিদায় নেওয়া হয়নি। আচ্ছা। আমি যে ওর সাথে কথা বলতে মাকে বলে আসবো, ওইটা আর হয় নাই। পরে কি হলো, যখন আমি বুঝতে পারছি, যখন চলে যাই, তখন মনে আসছে যে মাকে নিয়ে আসি। তো মাকে নিয়ে আসি না, তাহলে তার কি বলার, মানে এটা পরে তখনও উপলব্ধি হয় না। যখন আমি লঞ্চে গিয়ে কেবিনে বসলাম, যে মায়ের সাথে তো বলে আসি নাই, তখন আমার ওয়াইফ বলে, তাহলে তুমি কল কল দাও, ভিডিও কল দিলাম ইমুতে, তখন ইমু চলে, ঠিক আছে, তখন ইমু চলে মায়ের সাথে, তখন দেখলাম। এটাই ছিল মায়ের, মানে লাইভ দেখা, এই শেষ দেখা। এটাই শেষ দেখা। আমরা তো চলে গেলাম ঢাকায়।
ঠিক 2 দিন পর আমার ছেলের রেজাল্ট দিছে। ঠিক আছে, 29 তারিখ রেজাল্ট দিছে পিএসসির। এখন মা তো অত কিছু বোঝে না, জিপে 5 বা কোনো কিছু ওভাবে তো সে উপলব্ধি করতে পারে না। সে তাকে আমি সকাল থেকে ফোন করতেছি, ফোন পাই না এরকম। মাকে পাইলাম, পাওয়ার পর বললাম যে মা, সাদি ভালো পাস করছে। তাকে আর জিপে 5 বা ওরকম কিছু বলা হয়। আচ্ছা। সে বললাম যে সে ভালো পাস করছে। সে বলছে আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম না সে পারবে, এরকম কথাটা সে বলছে। ওই ছিল কথা। এটা ছিল, আমি অফিসে বসে ফোন দিছি 2:30টার দিকে। সন্ধ্যা 6টা বা 7টার দিকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে আমার জানি বুকটা কেমন চলে। সে দুপুরে নাকি রুটি পিঠা খাইছে। রুটি পিঠা হচ্ছে আমাদের গ্রামের, মানে আতপ চাল দিয়ে বানায়, আচ্ছা। সেটাকে আমরা রুটি পিঠা বলি। ঠিক আছে, মানে যে আটা রুটির পরিবর্তে চাল দিয়ে বানানো এরকম। ওটা আমরা খাইছে, সে মুরগির মাংস দিয়া খাইছে, যার জন্য সে এখন সে বলতেছে বুকটা জ্বলে। এখন আমি তাকে একটু কড়া ভাষায় বললাম যে মা, তোমাকে বলছিলাম যে তুমি বোনের বাসায় থাকো, যেহেতু তোমার ঠান্ডা লাগছে। ওইখান থেকে হচ্ছে তাদের বাড়িতে বাসা, মানে বাজারে বাসা, যার জন্য এখানে ডাক্তার পাওয়া যায়, ওষুধপত্র মানুষ কেউ ডাক্তারের ডাকলে কাছাকাছি, আসা রাইট। যায়। আর বাসায় কেউ, বাড়িতে কেউ নাই, মানে আছে স্বাস্থ্য ভাইটে দূরের, তারা তো আসবে না। আর ওখানে তো আমার বোন আছে। রাইট। এই জন্য মায়ের সাথে একটু ভালো ব্যবহার করা হয় নাই। মানে ভালো ব্যবহার বলতে মানে একটু রাগ করেই বলা হয়েছে তুমি আসছো কেন, এখন তুমি বুঝো, এরকম কথা বলা হয়েছে। তারপরে এরকম করে আমার এক ফ্রেন্ড ডাক্তার আছে, ওরে পাঠাইলাম। ও আসলে কি বুঝছে না বুঝছে বলছে হয়তো গ্যাস্ট্রিকের কথা মনে করে একটা ইঞ্জেকশন দিল। আইসা আমার মাকে একটা 7টা 7:30টার দিকে ইঞ্জেকশন দিল। তা আমি আর মাকে ফোন করি নাই, যেহেতু মা একটু কষ্ট পাচ্ছে বা কিছু। মাকে আর এমনি অনেকের ফোন দিয়ে সবাই জানতে চায়, মায়ের সাথে কথা হয়। তারপর আমি আবার ফোন দিয়ে বললাম যে ওর বোনকে যে তোমাদের বাসায় নিয়ে যাও, এখানে রাখো, যাও। তাই মা শেষ 8:30টার দিকে রাত, তখন শীত, পৌষ মাস, 29 ডিসেম্বর। সে মানে নিজের অবাধ্য হয়ে যাচ্ছে আমাকে, মানে আমাকে ই করার জন্য, খুশি করার জন্য। সে যাইতে চাচ্ছিল না। সে লাস্ট পর্যন্ত তার দরজা সে, মনে করেন, লক করে সবকিছু ঠিক আছে কিনা, মনে করেন বাথরুম টাথরুম বাইরেরই কোনো কিছু আছে সব কিনা চেক সবকিছু করে। চেক করে সে অটোতে উঠছে। একটা কম্বল, পাতলা কাঁথা বলে আমাদের, সে পাতলা কাঁথা পাতলা কম্বল দিয়ে তাকে ঢেকে নিয়ে যাচ্ছে। আমার এখান থেকে হয়তো 3 কিলো দূর, মানে আমার বোনের বাসা 2.5 কিলো বা 3 কিলো নিয়ে যাচ্ছে। সব 9:30 বাজে। যখন তাকে নামাইলো আমার বোনের বাসায়, তখন সে হাইটে একা একা নিজে উইলে নিয়ে চলে গেল, মানে রুমে। এরপর যে রিক্সাওয়ালা বলে যে তুমি বাবা কই যাবা, রাত তো হয়েছে, অনেক তো শীত, তোমার কষ্ট হলে এখানে থেকে যাও, মানে আচ্ছা। আমার বোনের বাসা। আচ্ছা। তোমার কষ্ট হবে, তুমি যাও না, শীতের মধ্যে কই যাবা। এই কথা বলে মা বাসায় ঢুকলো। ঢোকার পর আমার বোন, আমার ভাগ্নি, ওরা তেল টেল হয়তো গরম করে মালিশ টালিশ করতেছে। শুয়ে রয়েছে, শুয়েছে একটু ভালো। ওরা হঠাৎ করে একটা টান দিল বলে, টান দিয়া শেষ। জোরে শ্বাস নিল। শ্বাস নিল, শেষ। এটাই ছিল মায়ের শেষ, মানে মানে এরকম নিজে গিয়া সুন্দরভাবে উঠা এরকম করে কথা বলে সবার কাছে যে আমার কিছুই হয় না, আমার কাউকে নিয়ে আসে কষ্ট না দিয়ে চলে গেলেন চলে আপনি। গেল, মানে বুঝতেও দিল না যে আসলে কি হয়েছে একদম, মানে এরকম। তাহলে কথার লাস্ট কষ্ট ছিল এরকম যে মায়ের সাথে শেষ কথা ছিল যে ধমক দিয়ে বললাম তুমি কেন আসছো। মানে একটু শাসনের ভঙ্গিতে হ্যাঁ, আসলে তো শাসনে যে তুমি সেটার কেন মধ্যে আসছো, ভালোবাসাও ছিল, শুধু শাসন তুমি মানে। আসছো কেন, ওইটা থেকে রিয়েলাইজ করি এখনো নিজের কাছে কান্না চলে আসে অনায়াসে মন থেকে যে কেন বললাম। আর অনেক সময় বলতাম যে তুমি ঢাকা এসে থাকো, তোমাকে তো গ্রামে খাওয়ায় না, আমি তো টাকা পাঠাই, তুমি খাও। ঠিক আছে, তাহলে তুমি আমার কাছে থাকো। সে আসতো না, ওখানে হয়তো অনেক মানুষ তার সাথে দেখা করতে আসতো। সে পান খাওয়াইতো বা কিছু করতো, আবার সবার জন্য রান্না করে গ্রামের সবাইকে তরকারি দিত বাড়িতে। সবাই সেটা এনজয় করতো, কিন্তু ঢাকা আসলে 2-3 মাস থেকে চলে যেত। তো এরকম কথা বলতাম, ওই কথাগুলো রিয়েলাইজ করি পরে এখন ওই মন থেকে এখন অটোমেটিকলি ঠান্ডা চলে আসে। স্বাভাবিক, স্বাভাবিক। এটাই হচ্ছে মায়ের সাথে শেষ দেখা কথা। আশা করি হয়তো প্রত্যেক মানুষ যেন তার মাকে খুব কাছ থেকে উপলব্ধি করে। যখন মারা যায় তখন উপলব্ধির কিছু থাকে না। থাকে না। ঠিক আছে, তাই প্রত্যেকটা মানুষই যে যতটুকু সময় পায় তার মাকে যেন সময় দেয়, যতটুকু পায়। দিনের মধ্যে হয়তো অনেকে ডিস্টেন্সে থাকে বা অনেক বাসায় থাকে, কিন্তু প্রতিদিন তার মার সাথে একবার অন্তত দেখা করে, দেখা করা বা দূরে থাকলে কথা বলা। দেখা করে। এটা যেন আমার প্রত্যেকটা সন্তানের উচিত। মা যে কি জিনিস সেটা মানুষ
চলে গেলে বুঝি, কিন্তু তখন আর সেটা বোঝার কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। Right. ওই উপলব্ধি মানুষ কখনো কিছু দিয়ে কভার করতে পারবে না। আচ্ছা তানির ভাই, আমি একটু একটা ছোট প্রশ্ন করি। এই যে আপনার বাবা মায়ের প্রতি যে রিয়েলাইজেশন, বাবাকে তো ছোটবেলা থেকেই আপনি ভুলে গিয়েছিলেন অনেকটা, তারপরেও তো রিয়েলাইজেশন একটা জায়গা আছে যে বাবা বলতে একটা কিছু বোঝায়, বটবৃক্ষ যেটা বোঝায়, সে অনুভূতির জায়গাটা একটু দুর্বল হলেও রিয়েলাইজেশন তো আসেই যে বাবা কি অবশ্যই, জিনিস। এই অবশ্যই। জায়গা থেকে আপনি ধরেন, আপনারও তো দুইটা সন্তান আছে, হুম। তাদেরকে এই যে আপনার অনুভূতি রেখে কখনো তাদের সাথে শেয়ার করেছেন কিনা, না, যে আমি আমার মা নেই এখন আমি ফিল করি? ঠিক। আমি ওদেরকে এরকম একদিন বলতাম যে গ্রামে সাধারণত আমি যখন লিচুর সিজন, লিচু তো একদম শর্ট টাইম ফল, মানে হয়তো 15 দিনে পাওয়া 15-20 যায়। দিন, রাইট। আমি দেখা যায় আমার মাকে কিনে দিতে পারি না দেখে আমার সন্তানকে কিনে দিতাম না, যে আগে মাকে পাঠাবো বা দিব। তখন বলতাম, কিনে নিয়ে এসে বলতাম, দেখো আমার ভাইয়ের আগে তোমাদেরকে খাওয়াই না। এরকম আমার ই ছিল, যে সন্তানদের বুঝাইতে চাইছি, দেখো আমার মার ভ্যালু তোমাদের চেয়ে অনেক বেশি। রাইট। সন্তান সন্তানের জায়গায়, বাট মা তো মাই, রাইট। এর তো কোনো বিকল্প নাই। আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনার মায়ের অনুভূতির জন্য জায়গা থেকে আপনি আপনার সন্তানকে অবশ্যই বোঝাতে পেরেছেন যে মায়ের গুরুত্ব বা বাবার গুরুত্ব কতটুকু। তো আমরা দোয়া করি আপনার সন্তানদের জন্য, তারা যেন হ্যাঁ, সেই বাবা মায়ের যে মানে আক্ষেপ, বাবা মায়ের জন্য যে কিছু করা হয়নি বা করতে পারেনি, এই আক্ষেপটা হয়তো তাদের মধ্যে থাকবে না, কারণ সেই রিয়েলাইজেশনটা আপনার আচরণে তারা হয়তো বুঝে গেছে। তো প্রিয় দর্শক, আপনারা দোয়া করবেন হ্যাঁ, আমার জামাল মায়ের জন্য। অবশ্যই, রাব্বির বুঝতে রাহমহুমা পারছি। কামা রাব্বায়ানি সাগীরা। প্রিয় দর্শক, আশা করি আমাদের তানভীর ভাইয়ের জীবনের বাবা মাকে নিজের স্মৃতি তা প্রত্যেকেই ভালো লাগবে, এবং সবাই যাদের বাবা মা বেঁচে আছে তারা এতটুকু মনে রাখবেন যে বাবা মা একসময় চলে যাবে। তাই চলে যাওয়ার আগে আপনার আর আমার মাঝে যে অপূর্ণতা আছে বাবা মায়ের জন্য, যে করা হয়নি বা করতে পারলে ভালো হতো, সেই জায়গাগুলো আমরা অবশ্যই খেয়াল করে তাদের প্রতি যত্নবান হব। সব বাবা মায়েরাই ভালো থাকবে। আমরা পৃথিবীর সকল জীবিত এবং মৃত বাবা মায়ের জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।